আমরা সেটা শুরু করব। আমাদের পূর্ববর্তী ক্লাসে আমরা এই নিউক্লিয়ার ফিজিক্স সিলেবাসে আমরা যে পটেনশিয়াল গুলো আলোচনা করব সেই সমস্ত পটেনশিয়াল গুলোর উপরে আমরা আলোচনা করছিলাম, এবং সেখানে আমরা আরো কিছু আলোচনা করছিলাম যে কেন ডিউটেরন আমরা বিবেচনা করতেছি এই নিউক্লিয়ার প্রবলেম গুলো সমাধান করার ক্ষেত্রে। ডিউটেরনের বৈশিষ্ট্যগুলো, তার ধর্মগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকে আমরা যেটা আলোচনা করব, আমাদের আলোচ্য Recording in প্রশ্নটুকু তোমরা দেখতে progress. পাচ্ছ। প্রশ্নটি হচ্ছে, একটি বর্গাকৃতি বিভব কূপের জন্য ভূমি অবস্থায় ডিউটেরনের সমস্যা পর্যালোচনা করে বিভবের গভীরতা ও পাল্লার পারস্পরিক সম্পর্ক নির্ণয়। অথবা একটি বর্গাকৃতি বিভবের জন্য ভূমি অবস্থায় ডিউটেরনের নরমায়িত অরীয় তরঙ্গ অপেক্ষক নির্ণয় করো। অথবা একটি বর্গাকৃতি বিভব কূপের জন্য নিউটন প্রোটন 3s1 অবস্থার ক্ষেত্রে নরমায়িত অরীয় অপেক্ষক নির্ণয় করো। অথবা দেখাও যে ডিউটেরনের সংশ্লিষ্ট অনুসন্ধান থেকে নিউটন প্রোটন বিভব পাওয়া যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অথবা সহ আমাদের 4টা প্রশ্ন আছে। এখানে একটু ক্ল্যারিফাই করে দেওয়া উচিত, এই যে 4টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই 4টা প্রশ্ন কিন্তু প্রথম প্রশ্ন যেটা আছে তার অল্টারনেটিভ, কিন্তু বাকি 3টা অথবা না। আমি অথবা লেখার কারণটা হচ্ছে, বাকি 3টা প্রশ্নে যদি তুমি প্রবেশ করতে যাও তাহলে অবশ্যই তোমাকে ওই প্রথম প্রশ্নের ধাপটা অতিক্রম করে এসে পরবর্তীতে ওই 3টা প্রশ্নের তুমি যেটাই আলোচনা করতেছো সেটাতে প্রবেশ করতে হবে। সো আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি যে প্রথম প্রশ্নের অল্টারনেটিভ প্রশ্ন কিন্তু অথবাগুলা না, অথবাগুলা কিন্তু ভিন্ন ভিন্ন প্রশ্ন। কিন্তু সেই ভিন্ন ভিন্ন প্রশ্নে যদি তুমি প্রবেশ করতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে, এই প্রথম প্রশ্ন আগে আলোচনা করে নিতে হবে। তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা আজকে প্রথম প্রশ্নটা আলোচনা করব। একটি বর্গাকৃতি বিভব কূপের জন্য ভূমি অবস্থার ডিউটেরনের সমস্যা পর্যালোচনা করে বিভবের গভীরতা এবং পাল্লার পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা। তো আমরা আমাদের যে প্রথম যে ক্লাসটা ছিল সেই ক্লাসের যে আলোচনা, সে আলোচনায় আমরা কয়েকটা কথা বলছিলাম। সেটা হচ্ছে এই যে দ্বিকায়া বা টু বডি পটেনশিয়াল, যেটা এই টু বডি পটেনশিয়ালে দুটো বৈশিষ্ট্য আছে। একটি বৈশিষ্ট্য হচ্ছে বিভব কূপের গভীরতা বা প্রাবল্য, যেটাকে আমরা ভি নট দ্বারা প্রকাশ করছিলাম, এবং আরেকটি হচ্ছে তার পাল্লা কিংবা রেঞ্জ, যেটাকে আমরা স্মল বি দ্বারা প্রকাশ করছিলাম। তো আজকের ক্লাসে আমরা সেই বিভব কূপের গভীরতা বা প্রাবল্য, যে কোনো নাম দিয়ে আসতে পারে। গভীরতার ইংরেজি হচ্ছে ডেপথ, প্রাবল্যের ইংরেজি হচ্ছে স্ট্রেংথ। তো সেই বিভব কূপের গভীরতা ভি নট এবং পাল্লা বা রেঞ্জ যেটা হচ্ছে স্মল ভি, এই ভি নট এবং স্মল ভি এর মধ্যে আজকে আমরা সম্পর্ক স্থাপন করব। তো আমাদের আলোচনাটা আমরা শুরু করি। যেহেতু আমরা এখানে বলে নিছি একটি বর্গাকৃতি বিভব কূপ, তাহলে বর্গাকৃতি বিভব কূপের জন্য আমাকে একটি বর্গাকৃতি বিভব কূপ আগে অঙ্কন করতে হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ ডান পাশে একটি স্কোয়ার ওয়েল পটেনশিয়াল বা বর্গাকৃতি বিভব কূপ এখানে অঙ্কন করা হয়েছে। এখন আমরা জানি যে ডিউটেরনের যে গঠন কিংবা ডিউটেরনের যে স্ট্রাকচার, এটা থেকে আমরা কি জানি? ডিউটেরন কাকে বলে? কেউ বলতে পারবা? আমি গত ক্লাসে যেটা আলোচনা করছিলাম সংজ্ঞা। ডিউটেরন কাকে বলে?
বা একটি প্রোটন ও একটি নিউট্রন দ্বারা গঠিত নিউক্লিয়াসকে ডিউটেরন বলে, এটা বলছে। একটি প্রোটন এবং একটি নিউট্রন দ্বারা গঠিত নিউক্লিয় ব্যবস্থাকে আমরা বলি ডিউটেরন। হ্যাঁ, ধন্যবাদ। তো এখানে এই যে নিউট্রন প্রোটন, এই নিউট্রন প্রোটনের ডিউটেরনের ক্ষেত্রে তার প্যারালাল স্পিন এবং তার 3s1 অবস্থার জন্য আমরা ডিউটেরনের ভূমি অবস্থার তরঙ্গ অপেক্ষক আমরা নির্ণয় করব। তা আমরা যে স্কোয়ার ওয়েল পটেনশিয়ালটা এখানে অঙ্কন করছি, তাহলে সেই স্কোয়ার ওয়েল পটেনশিয়ালের জন্য আমাদের যে সমীকরণ, সেই সমীকরণটা হচ্ছে ভি অফ আর ইকুয়াল টু মাইনাস ভি নট আর লেস দেন বি, এবং আরেকটা শর্ত হচ্ছে আর গ্রেটার দেন বি। এবং এই সমীকরণটাকে আমি এখানে এ সমীকরণ ধরছি। আর লেস দেন বি এই কথাটার মানে কি? আর লেস দেন বি এই কথাটার মানে হচ্ছে বিটা, তো এখানে আমি কি বলছিলাম, এটা হচ্ছে পাল্লা বা রেঞ্জ। তাহলে এই যে ডিউটেরনের যে রেডিয়াস, এই রেডিয়াসটা আমার জন্য এই বিভব পাল্লা বা রেঞ্জের ভেতরে অবস্থান করবে। আর আর গ্রেটার দেন বি মানে তার থেকে বাইরে সে অবস্থান করবে। এবং এখানে ভি নট এবং বি যথাক্রমে বিভব কূপের গভীরতা এবং পাল্লা। তো এই ধরনের স্কোয়ার ওয়েল পটেনশিয়ালের জন্য আমি একটা শ্রোডিঙ্গারের সমীকরণ বিবেচনা করব। এবং স্কোয়ার ওয়েল পটেনশিয়ালের জন্য শ্রোডিঙ্গারের সমীকরণগুলো কেমন হতে পারে, এগুলো কোয়ান্টাম মেকানিক্স ওয়ানে তোমরা পড়ে আসছো। তো আমরা এখানে যেটা বিবেচনা করছি সেটা হচ্ছে মাইনাস স্কয়ার স্কোয়ার বাই 2 মিউ ডেল স্কোয়ার সাই অফ আর প্লাস ভি অফ আর সাই অফ আর ইকুয়াল টু ই সাই অফ আর। এটা হচ্ছে আমার জন্য এখানে 1 নাম্বার সমীকরণ। এখন এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ মাইনাস স্কয়ার স্কোয়ার, এটাকে আমরা বলে থাকি হচ্ছে রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, কিংবা এটার আরেকটা নাম আছে, এটাকে আমরা ডিরাকের কনস্ট্যান্ট বলে থাকি। এখানে মিউটা যেটা দেখতে পাচ্ছ, এই মিউটা হচ্ছে তোমার জন্য লাপ্লাসিয়ান অপারেটর। কোয়ান্টাম মেকানিক্সে আমরা এই অপারেটরটাকে দেখছি, এটা আমরা অ্যানালাইসিসও করছি। সাই অফ আর যেটা দেখতে পাচ্ছ, এই সাই অফ আর এর একটা নাম আছে। এই সাই অফ আরটাকে এখানে আমরা ওয়েভ ফাংশন বলি। ভি অফ আর যেটা, এটা হচ্ছে স্পেরিক্যাল সিমেট্রিক পটেনশিয়াল বা গোলীয় প্রতিসম বিভব। এটা হচ্ছে আমার এনার্জি। তো এখন আমরা গোলীয় প্রতিসম বিভবের জন্য একটি ওয়েভ ফাংশন বিবেচনা করব। তো তার আগে আমাকে একটা জিনিস জেনে রাখা উচিত যে গোলীয় প্রতিসম বিভব কাকে বলে, স্পেরিক্যাল সিমেট্রিক পটেনশিয়াল কি বা কাকে বলে। তোমরা থার্ড ইয়ারে এটা পড়ছো, তোমাদের থার্ড ইয়ারের কোয়ান্টাম মেকানিক্স ওয়ানের যে ষষ্ঠ চ্যাপ্টার ছিল গোলীয় প্রতিসম ব্যবস্থা ও হাইড্রোজেন অ্যাটম, সেখানে তোমরা এটা পড়ছো যে যখন কোনো ব্যবস্থার বিভব শক্তি গোলীয় পোলার স্থানাঙ্ক আর থিটা ফাই এর কেবল আর এর ফাংশন হয়, তখন তাকে গোলীয় সুষম বিভব কিংবা গোলীয় প্রতিসম বিভব বলা হয়। আমি আবারও ডেফিনেশনটা বলছি যে যখন কোনো ব্যবস্থার বিভব শক্তি, যেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করতেছি, এই ভি যদি গোলীয় পোলার স্থানাঙ্ক আর থিটা ফাই এই তিনটি কোঅর্ডিনেটের মধ্যে কেবলমাত্র আর এর ফাংশন হয়, তখন তাকে গোলীয় প্রতিসম কিংবা গোলীয় সুষম বিভব বলা হয়। আমার কথা কি সবাই বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার ডেফিনেশন? ওকে, ভাই এটা আবার একটু আসতেও বলেন। কিন্তু পারে। কোনটা আবার বলবো? এখন যেটা বলছেন এটা আবার একটু ওই যে বললে ভালো গোলীয় হয়। ভাইয়ের প্রতিসম সংজ্ঞা, বিভব, আচ্ছা আবার ভাইয়ের বলতেছি। সংজ্ঞাটা একটু ধীরে আবার বললেন। বলতেছি, যখন ভাই এই কোনো প্রশ্নটা তো ব্যবস্থার, চলে আসছে। বাবারে আমি তোমাদের তো আরো অনেকগুলো কোর্স পড়াচ্ছি, তো তোমরা তো খেয়াল করছো প্রিভিয়াস ইয়ারে কোনটা আসছে না আসছে আমি খুব কম বিবেচনা করি। এবং এই প্রশ্নটা কেন পড়াইতে হবে
তার কারণটা ক্লাসের শুরুতে আমি এক্সপ্লেইন করছি, যে এখানে তুমি অথবা যেটা দেখতেছো, এই তিনটা অথবা কোনো একই কোশ্চেন না, তিনটা ভিন্ন অল্টারনেটিভ কোশ্চেন। এই ভিন্ন তিনটা অল্টারনেটিভ কোশ্চেনে প্রবেশ করতে গেলে প্রথম প্রশ্নটা তোমাকে অবশ্যই আগে সলিউশন করে পরে বাকি তিনটাতে ঢুকতে হবে, এই জন্য এটা পড়ানো। আর প্রশ্ন মডারেশন হচ্ছে, এটা মাথায় রেখো একটু। এবার কিন্তু মাস্টার্সের প্রশ্নগুলো প্রচুর মডারেশন হয়েছে, সো আমাকে এটা পড়াইতে হচ্ছে, করার কিছু নাই। আচ্ছা, গোলীয় প্রতিসম বিভব যেটা বলছে, আবার বলার জন্য আমি আবার বলতেছি, যখন কোনো ব্যবস্থার বিভব শক্তি, যেটাকে আমরা ভি বলতেছি, এই ভি যদি গোলকীয় পোলার স্থানাঙ্ক আর থিটা ফাই এই তিনটার কেবলমাত্র আর এর ফাংশন হয়, তখন তাকে আমরা গোলীয় প্রতিসম বিভব বলবো। কিংবা এটার আরেকটা নাম আছে, এটাকে আমরা গোলীয় সুষম বিভব বলি। তোমরা কি ক্লিয়ার এবার? জি ভাই। ওকে, ঠিক আছে। এটা কিন্তু কতে তোমাদের জন্য হুট করে হয়তো দিতে পারে কুইজের কোশ্চেনে। তাহলে আমরা গোলীয় প্রতিসম বিভবের জন্য আমরা একটি ওয়েভ ফাংশন আমরা লিখছি, সেই ওয়েভ ফাংশনটা হচ্ছে সাই অফ আর ইকুয়াল টু 1/r ইউ অফ আর। এটা হচ্ছে আমার গোলীয় প্রতিসম বিভবের জন্য আমার ওয়েভ ফাংশনের ইকুয়েশন। এবং এইটাকে আমি সমীকরণ দিলাম হচ্ছে বি। এখান থেকে আমি ইউ অফ আর এর মানটা বের করে নিলাম। তাহলে ইউ অফ আর ইকুয়াল টু আর সাই অফ আর। এটাকে আমি দিলাম সমীকরণ নাম্বার 2। এখন প্রথম ক্লাসে আমরা ডিউটরনের যে ধর্মাবলী কিংবা তার যে গুণাবলীগুলো আমরা পড়াইছিলাম, সেখানে আমরা বলছিলাম ডিউটরনের যে বন্ধন শক্তি, বাইন্ডিং এনার্জি, এই বাইন্ডিং এনার্জি কিন্তু হয় কি নেগেটিভ। তাহলে এখানে বলা আছে, তাহলে ডিউটরনের বন্ধন শক্তি ই ইকুয়াল টু, সেটাকে আমরা মাইনাস ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম। এই পর্যন্ত কারো কোনো জায়গায় যদি প্রশ্ন না থাকে, তাহলে আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখন দেখেন যে সমীকরণ এ যেটা ছিল, এই সমীকরণ এ থেকে আমরা বলতে পারি যে ডিউটরনের যে রেডিয়াস এ আর, এইটা যদি আমার যে পাল্লা তার থেকে যদি আমার জন্য কি হয়, সে ছোট হয়, তাহলে আমার স্কোয়ারওয়েল পটেনশিয়ালের যে বিভব, এটার মান হচ্ছে মাইনাস ভি নট, যেটা আমি সমীকরণ এর যে গাণিতিক দুটা শর্ত লেখা ছিল সেখান থেকে আমি দেখতে পাই। তাহলে এখন যদি সমীকরণ 1 কে আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা লিখতে পারি মাইনাস এইচ কাট স্কোয়ার বাই ক্যাপিটাল এম ডেল স্কোয়ার সাই অফ আর অফ ডেল আর স্কোয়ার মাইনাস ভি নট ইউ অফ আর ইকুয়াল টু ই ইউ অফ আর। এখন এই যে সমীকরণটা এখানে যে মডিফাই করা হয়েছে, এই সমীকরণটার মডিফাই কি তোমরা নিজেরা করতে পারবা, নাকি আমি দেখায় দিব তোমাদেরকে অ্যানালাইসিস করে? কোনটা? তোমরা কি ল্যাপ্লাসিয়ান অপারেটর সলিউশন করে এটা করতে পারবা? আচ্ছা, ঠিক আছে। ওকে, দেখায় অবশ্যই, সমস্যা নাই, সমস্যা থাকলে তো অবশ্যই দেখা দিব। তো এইখানে আমার কয়েকটা প্রশ্ন আছে তোমাদের কাছে, সেই প্রশ্নগুলোর আনসারটা অবশ্য তোমাদের কাছ থেকে প্রয়োজন। সেটা হচ্ছে, আমাকে একটু কাইন্ডলি আপনারা বলবেন, এই যে লাপ্লাসিয়ান যে অপারেটরটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই লাপ্লাসিয়ান অপারেটরের মানটা কত, এটা আমাকে একটু কাইন্ডলি আপনারা বলেন। এই ল্যাপ্লাসিয়ান অপারেটরের মান কত, আপনারা কি কেউ বলতে পারবেন? মান কত এগুলো বলতে রেগুলার ওই যে চর্চা লম্বা রাখতে একটা হবে তো। ইকুয়েশন,
লম্বা একটা হ্যাঁ, ইকুয়েশন যে একটা আছে, লম্বা ইকুয়েশন আর ছিল। থিটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর থিটা ঠিক পাই আছে। দ্বারা। জি জি, এটা হ্যাঁ, বলতে মানে পারবা। একটু মুখস্থ আর কি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাই হোক, ফার্স্টের সমস্যা অংশটা নাই, বলি তোমার আমি। খেয়ালে আছে এটা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি যে তুমি ধরতে পারছো মূল কনসেপ্টটা। তাহলে আমি এটা একটু ডিটেল সলিউশনটা তোমাদেরকে একটু আলোচনা করি। আশা করি তোমাদের এইটার যে ঝামেলাটা এটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। 1 মিনিট, আমি স্লাইড শেয়ারে চলে যাচ্ছি ওই আলোচনাটার। এটা বইয়েও কিন্তু করে দেয়া আছে। আমি, তোমরা যদি বইয়েও খেয়াল করো, সেখানে করে দেয়া আছে। হয়তো তোমরা সেটা ধরতে পারো নাই, এরকম হইতে পারে, যারা হয়তো পড়ছো। আহ, আমি সেই স্লাইডটাতেই শেয়ারে চলে যাচ্ছি। এটা করে রাখছিলাম আমি, কোথায় গেল? হুম, পাইছি। ঠিক আছে, তোমরা কি দেখতে পাচ্ছ এই ইয়াটা, স্লাইডটা দেখতে পাচ্ছ সবাই? ওকে। তাহলে গোলীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ল্যাপ্লাসিয়ান অপারেটরের মান, আমরা কোয়ান্টাম মেকানিক্সে যখন অ্যাঙ্গুলার মোমেন্টাম পড়ছিলাম একদম শুরুর দিকে, তখন আমরা এটা পড়াইছিলাম যে এই ল্যাপ্লাসিয়ান অপারেটরের মান হচ্ছে ডেল স্কোয়ার ইকুয়াল টু 1/r² ডেল অফ ডেল আর, আর স্কোয়ার ডেল অফ ডেল আর, প্লাস 1/r² সাইন থিটা ডেল অফ ডেল থিটা, সাইন থিটা ডেল অফ ডেল থিটা, প্লাস 1/r² সাইন স্কোয়ার থিটা ডেল স্কোয়ার অফ ডেল ফাই স্কোয়ার। এটা হচ্ছে গোলীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ল্যাপ্লাসিয়ান অপারেটরের মান। এখন আমি যদি শুধু যদি এখানে কৌণিক গতি না থাকে, কৌণিক গতি না থাকলে আমার থিটা এবং ফাইয়ের যে অংশটুকু আছে, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় অংশের ভ্যালু শূন্য হয়ে যাবে। শুধুমাত্র আমার জন্য এখানে, যেহেতু এটা একটা সিমেট্রিক, মানে স্পেরিক্যাল সিমেট্রিক পটেনশিয়াল, এবং আমরা বলছি যে সিমেট্রিক স্পেরিক্যাল পটেনশিয়াল হওয়ার শর্তই হচ্ছে বিভবটা আর এর স্থানাঙ্ক হবে। তাহলে আমরা এখানে আরটাকে নিয়েই কাজ করব। তাহলে ডেল স্কোয়ার ইকুয়াল টু 1/r², ডেল অফ ডেল আর, আর স্কোয়ার ডেল অফ ডেল আর, এইটুকু হচ্ছে আমার বিবেচিত অংশ। এখন তোমাদের যদি মনে থাকে, আমরা যে সমীকরণ বি দেখছিলাম, যে গোলীয় প্রতিসম বিভবের জন্য ওয়েভ ফাংশন, আমরা সেই ইকুয়েশনটা ধরছিলাম সাই অফ আর ইকুয়াল টু 1/r ইউ অফ আর। তাহলে আমরা এই ডেল স্কোয়ারের সাথে সাই অফ আরটাকে গুণ দিব। গুণ দিলে আমরা পাচ্ছি 1/r² ডেল অফ ডেল আর, আর স্কোয়ার ডেল অফ ডেল আর 1/r ইউ অফ আর। এখন এই যে আমার যে আরটা, মানে 1/r ইউ অফ আর যেটা আমরা দেখতে পাচ্ছি, এইটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমরা গুণ করে দিব। আর 1/r² ডেল অফ ডেল আর, এটাকে আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে গেলাম। এখন দেখেন, এইখানে কিন্তু দুটো ডেল অফ ডেল আর আছে। তাহলে যদি দুইটা ডেল অফ ডেল আর থাকে, প্রথমে ব্র্যাকেটের ভেতরে যে ডেল অফ ডেল আর আছে, এইটার রেসপেক্টে আগে আপনাকে ডিফারেন্সিয়েশনটা করতে হবে। আমার কথাটা কি তোমরা বুঝতে পারছো আমি কি বলছি? আমাকে ভেতরেরটার সাপেক্ষে, অর্থাৎ এইটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে ইউ অফ আর, এইটা যদি u/r/r, আমি যদি এইখানে এই u/r-টাকে আমি ইউ ধরি, আর নিচে যে আরটা আছে এটাকে যদি আমি ভি ধরি, তাহলে আমার ddx u/v এই ফর্মুলাতে করতে হবে। তাহলে ddx u/v ইকুয়াল টু, সূত্র হচ্ছে v ddx u মাইনাস ইউ ddx v বাই হচ্ছে কত, ভি স্কোয়ার। তাহলে সেই সূত্রকে অ্যাপ্লাই করে যদি আমি এখানে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি যেটা পাই সেটা হচ্ছে 1/r² ডেল অফ ডেল আর, আর স্কোয়ার, আর ডেল ইউ অফ ডেল আর মাইনাস এর ইউ ডেল ডেল আর, আর বাই হচ্ছে আর স্কোয়ার। নিচে সূত্র লেখা আছে, এখানে আমি ভাঙ্গা সেটা বলেও দিচ্ছি, খাতা কলমে করবেন। এরপরে আমি যেটা করব, এই যে আমার সেকেন্ড ব্র্যাকেটের বাইরে যে আর স্কোয়ারটা আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যে আর স্কোয়ার আছে, এই দুটো আর স্কোয়ারের আমার জন্য এখানে কি কাটাকাটি যায়। আর ডিফারেন্সিয়েশন ফরম্যাটটা যদি করেন, তাহলে থাকে 1/r² ডেল অফ ডেল আর, আর ডেল ইউ ডেল আর মাইনাস এর হচ্ছে ইউ। তাহলে এখন আপনি আবার কি করবেন, আপনার জন্য এইটা আবার ডিফারেন্সিয়েশন হবে। তাহলে এইবার যদি আবার আপনি ডিফারেন্সিয়েশন করলে আপনার ফাইনাল যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 1/r
ডেল স্কোয়ার ইউ অফ ডেল আর স্কোয়ার। পারবেন তো নাকি ডিফারেন্সিয়েশনটা এখন সবাই? এই কারো কোনো জায়গায় প্রশ্ন থাকলে করতে পারেন, যে এটা বুঝি নাই এটা আবার বলেন। আমার মনে হয় মোটামুটি আমি পুরোটাই ভাঙ্গে বলে দিছি। এখন আসি পরের ধাপটা আমি কিভাবে করব। একটু খাতা কলমে করতে হবে। পরীক্ষায় আনসারটা মনে রাখতে পারলে বেটার, কারণ পরীক্ষাতে এত সময় পাওয়া যায় না। আনসারটা যদি মনে রাখতে পারেন বেটার। এখন এই যে দেখেন, মানগুলো যদি আমরা বসাই, তাহলে থাকে মাইনাস এ স্কয়ার স্কয়ার বাই 2 মিউ 1/r ডেল স্কয়ার ইউ অফ ডেল আর স্কয়ার প্লাস ভি অফ আর 1/r ইউ অফ আর ই 1/r ইউ অফ আর। মানে আমি সবগুলো মান বসাই দিছি। এখানে সাই অফ আর এর মানটা বসাইছি, ডেল স্কয়ার সাই অফ আর এর মান বসাইছি। এখন 1/r যেটা আছে এইটাকে আপনি ব্র্যাকেটের বাইরে যদি নিয়ে যান, তাহলে মাইনাস স্কয়ার স্কয়ার বাই 2 মিউ ডেল স্কয়ার ইউ অফ ডেল আর স্কয়ার প্লাস ভি অফ আর ইউ অফ আর। মানে 1/r কমন নিয়ে আর কি। আর ডান পক্ষে থাকে 1/r ইউ অফ আর। দুই পাশ থেকে 1/r বাদ দিয়ে দেন। মাইনাসের এ স্কয়ার স্কয়ার বাই 2 মিউ ডেল স্কয়ার ইউ অফ ডেল আর স্কয়ার প্লাস ভি অফ আর ইউ অফ আর ইকুয়াল টু ই ইউ অফ আর। এটা সিম্পল ক্যালকুলেশন। আর দেখেন মিউ যেটা, এটা হচ্ছে আমার হ্রাসকৃত ভর। তাহলে এই যে মিউটা যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা এখানে হচ্ছে আমার জন্য হ্রাসকৃত ভর, এই মিউ সমান সমান হচ্ছে mn ইন্টু এমপি ডিভাইডেড বাই এমপি প্লাস mn। এইটা সমান সমান অ্যাপ্রক্সিমেটলি আমরা লিখতে পারি হচ্ছে ক্যাপিটাল m/2। এই কিভাবে ক্যাপিটাল m/2 লিখতে পারি, এই ব্যাখ্যাটা কি আমি কোনো কোর্সে আপনাদেরকে পড়াইছিলাম? আপনাদেরকে খেয়াল পড়ে? কোয়ান্টাম ওয়ানে ছিল। কোয়ান্টাম ওয়ানে ছিল। এই বছরও কোয়ান্টাম মেকানিক্স 2 তে পড়াইছিলাম। আপনাদের যদি মনে থাকে কোয়ান্টাম মেকানিক্স 2 তে। আমি এই জন্য এটা উত্তর দিব না, কারণ আমি এটা পুরোটা খাতায় লিখে আপনাদেরকে আমি গ্রুপে দিছিলাম। আমি সেখানে এটা আলোচনাও করছিলাম কিভাবে এটা আমরা পাই। আপনারা সেইটাকে একটু রিক্যাপ করবেন ওই আলোচনাটাকে। আমি এখানে এটা আলোচনা করতে যাচ্ছি না, কারণ এটা আমি মুখে বললে সে আমার আবার লিখতে হবে। তো এটা আপনারা ওই যে প্রিভিয়াসে যে কোয়ান্টাম মেকানিক্স আপনাদেরকে পড়াইছি সেখান থেকে দেখবেন। তো এইভাবেই পুরো ইকুয়েশনটাকে আমার সলিউশন করতে হয়। তো বড় আপনি যদি মনে রাখতে পারেন তাহলে তো বেটার, মানে ডিরেক্ট ইকুয়েশনটা। আর না হলে আপনাকে যে কাজটা করতে হবে ভেঙে ভেঙে পরীক্ষায় করতে হবে। তো সময়ের দিকটা পরীক্ষার হলে একটু মাথায় রাখবেন, কারণ সব মানে আপনাকে পুরো আনসারটাই তো করতে হবে পরীক্ষায়, অর্ধেক করলে তো নাম্বার পাবেন না। ওকে, তাহলে এই যে এইভাবেই আমরা আমাদের এই যে প্রথম যে লাইনটা, এই লাইনটা আমরা এইভাবে পাইছিলাম। তাহলে মাইনাস স্কয়ার স্কয়ার বাই এম ডেল স্কয়ার ইউ অফ আর মাইনাস ডেল স্কয়ার আর মাইনাস বি নট ইউ অফ আর ইকুয়াল টু ই ইউ অফ আর। এখন আমরা সমস্ত ডান পক্ষটাকে বাম পক্ষে নিয়ে আসলাম, এবং বাম পক্ষে নিয়ে আসার পরে আমরা যেই কাজটা করছি সেটা হচ্ছে আমরা মাইন 3 নাম্বার লাইনটায়, 3 নাম্বার লাইনে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা এখানে মাইনাস m/h স্কয়ার দ্বারা আমরা গুণ করছি। তাহলে মাইনাস m/h দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পাই ডেল স্কয়ার ইউ অফ আর ডেল আর স্কয়ার প্লাস m/h স্কয়ার। আর ওইখান থেকে আমার একটা কমন নিছি ইউ অফ আর, তাহলে ই প্লাস ভি নট ইউ অফ আর ইকুয়াল টু 0। এখন যে কাজটা আমি এখানে করছি সেটা হচ্ছে m/h স্কয়ার ই প্লাস ভি নট, এইটা সমান সমান আমি ধরলাম হচ্ছে কে স্কয়ার। কে স্কয়ার, এখন এই কে স্কয়ারের একটা নাম আছে। আপনারা কি বলতে পারবেন এই কে স্কয়ারটাকে আমরা কি বলি? কেউ বলতে পারবেন কে স্কয়ারটাকে কি বলে? একটা কে ছিল না, তরঙ্গ সংখ্যা, সেটা আচ্ছা, কি ভাই? ওকে, তুমি কাছাকাছি গেছো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ, তুমি কাছাকাছি গেছো। এইখানে কে যেটা আছে এটা হচ্ছে বর্গাকৃতি বিভবের বাইরের তরঙ্গ সংখ্যা, নট স্টেট ভেক্টর। যে স্টেট ভেক্টর বলছেন হয় নাই। সানি যেটা বলছে কাছাকাছি, সানি চলে গেছে, যেটাকে আমরা ওয়েভ নাম্বার বলি।
কিন্তু এইটা তো আমার স্কোয়ার ওয়েল পটেনশিয়াল, ইনসাইডের একটা ওয়েবের ব্যাপার আছে, আউটসাইডের একটা ওয়েবের ব্যাপার আছে। এইখানে কেস, যেটা আমরা কে স্কোয়ার দেখতে পাচ্ছি, এই কে স্কোয়ারের কে হচ্ছে আমি যে বর্গাকৃতি বিভবটা নিছি সেই বর্গাকৃতি বিভবের বাইরের তরঙ্গ সংখ্যা। ঠিক আছে, তো কে স্কোয়ার সমান সমান কত, এম বাই এইচ কাট স্কোয়ার ইন্টু ই প্লাস ভি নট। তাহলে কে ইকুয়াল টু রুট ওভার এম বাই এইচ কাট স্কোয়ার ভি নট মাইনাস এর ডাব্লিউ। ঠিক আছে, মানে আমরা ই এর মানটা বসাই দিচ্ছি, ভি নটটাকে আগেই না। তো এইভাবে আমরা পাইলাম সমীকরণ নাম্বার 5। এই ব্যাখ্যা কি সবাই এই পর্যন্ত ক্লিয়ার, না কারো কোনো জায়গায় সমস্যা আছে? ওকে, এখন আমরা আবার সমীকরণ এতে চলে যাব। সমীকরণের দ্বিতীয় কন্ডিশন দেখব যে আর গ্রেটার দেন যদি বি হয়, এই যে বিভব যে পাল্লা তার থেকে যদি আমার এই রেডিয়াসটা বড় হয়, তাহলে আমার স্কোয়ার ওয়েল পটেনশিয়াল বি অফ আর ইকুয়াল টু জিরো। কারণ কেন জিরো, এই ব্যাখ্যাও কিন্তু আপনারা কোয়ান্টাম মেকানিক্স ওয়ানে পড়ছেন। কি ছিল সেটা, যে একটা স্কোয়ার ওয়েল পটেনশিয়ালের বাইরে যদি একটা পার্টিকেল চলে যায়, সে পার্টিকেলটা হচ্ছে ফ্রি পার্টিকেল, এবং একটা ফ্রি পার্টিকেলের জন্য তার যে এনার্জি, তার যে পটেনশিয়াল এনার্জি, এই পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে জিরো। তাই এইখানে এই বিভবটাও আমার জিরো। কোয়ান্টাম মেকানিক্স ওয়ানের কনসেপ্ট। সেজন্য আপনার নিউক্লিয়ার ফিজিক্স ভালো বুঝতে গেলে আপনাকে কোয়ান্টাম মেকানিক্স খুব ভালো লেভেলের বুঝতে হয়, একটার সাথে আরেকটা কানেক্টেড। এখন এই শর্তের আলোকে আমি 1 নাম্বার সমীকরণকে অনুরূপ ভাবে সলিউশন করতে পারি, এবং এইটা পরীক্ষায় সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি অনুরূপ ভাবে যদি লিখতে পারেন। কারণ আবার এতটা লাইন যদি আপনি লেখেন, তাহলে আপনার জন্য প্রবলেমের সলিউশন ধরনটা বড় হয়ে যাবে, অনেক সময় নষ্ট হবে। তো এই নিউক্লিয়ার ফিজিক্সে কিছু কিছু জিনিস আপনাকে সরাসরি মুখস্থ রাখতে হবে। আপনি আগেরটা যদি ক্যালকুলেশন করে করে আসেন, তাহলে দ্বিতীয়টা আপনি মুখস্থ রাখতে পারবেন, কারণ সময়ের একটা ব্যাপার আছে পরীক্ষার হলে। তাহলে আমরা এই সেম ভাবে আমরা সমীকরণ 4 যেভাবে সলিউশন করে আসলাম, ঠিক একই ভাবে আমরা কি করব, এই সমীকরণ 6টাকেও যদি আমি সলিউশন করি, আমি দেখবো এখানে মান হচ্ছে ডেল স্কোয়ার ইউ অফ আর অফ ডেল আর স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার সাই অফ আর ইকুয়াল টু জিরো। এবং এইখানে যেটা আমরা গামা দেখতে পাচ্ছি, এই গামাটা হচ্ছে আমার যে বর্গাকৃতি বিভব কূপ ছিল বা স্কোয়ার ওয়েল পটেনশিয়াল ছিল, এইটার বাইরের তরঙ্গ সংখ্যা, মানে স্কোয়ার ওয়েল পটেনশিয়ালের আউটসাইড ওয়েভ নাম্বার, এটা হচ্ছে আমার গামা। এবং গামা সমান সমান আমি লিখতে পারি এম বাই এইচ ক্যাট স্কোয়ার ইন্টু ডাব্লিউ। তাহলে গামা ইকুয়াল টু রুট ওভার এম বাই এইচ ক্যাট স্কোয়ার ইন্টু ডাব্লিউ, যেটা হচ্ছে আমার জন্য 7 নম্বর সমীকরণ। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝছি? এখন সবাইকে মনোযোগ সহকারে 4 নাম্বার ইকুয়েশনটা দেখেন তো। এই 4 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ইকুয়েশন। এখন এইখানে যে ফর্মটা আছে ডেল স্কোয়ার ইউ অফ আর অফ ডেল আর স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইউ অফ আর ইকুয়াল টু জিরো, এই ফর্মের কোন সমীকরণ কি তুমি কোনো ক্লাসে এর আগে পড়ছো? এর আগে সিম্পল হারমোনিক মোশন এর ইকুয়েশনটা নামে এটা। সিম্পল, হ্যাঁ সিম্পল হারমোনিক মোশনস এইচএসসি লেভেলে ছিল, অনার্স ফার্স্ট ইয়ারও ছিল। এইটাকে তুমি চিন্তা করো যে এই ইকুয়েশনটা কোনটার সাথে রিলেটেড। এই ইকুয়েশনটা হচ্ছে এইরকম একটা ইকুয়েশন ছিল, ডি স্কোয়ার এক্স অফ ডি কি এক্স স্কোয়ার নাকি প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু কত, জিরো, এরকম। এবং এই ইকুয়েশনটাকে যদি তুমি সলিউশন করতা, তাহলে তার কয়টা রেজাল্ট পাইতা বলো তো? দুইটা। দুইটা রেজাল্ট পাইতা, একটা হচ্ছে সাইনের জন্য পাইতা, আর একটা হচ্ছে কি কজের জন্য আমরা পাইতাম। তাহলে এইখানে কি আমরা সলিউশন করলে কয়টা পাবো? দুইটা পাবো না? জি। তাহলে আমরা দেখি এখন যদি দুইটা পাই, ও সরি, এবং এগুলো তো আপনারা এই সলিউশন করার কিভাবে সলিউশন করতে আপনারা তো জানেন, যে এখানে আমার
ওই ইন্টিগ্রেশন ধ্রুবক বের করে তারপরে করতে হয়। তাহলে আমরা যে দুটো সলিউশন দেখতে পাচ্ছি 4 নম্বরের, তাহলে ইউ অফ আর ইকুয়াল টু এ সাইন কে আর প্লাস বি কস কে আর, যেটা হচ্ছে আমার জন্য সমীকরণ 8। এখন এই সমীকরণটাকে আমরা একটু সলিউশন করব সামনে। তা আমরা একটু সমীকরণ বির দিকে যদি তাকাই, আমার যে সমীকরণ বি ছিল, সমীকরণ বিটা আমার জন্য কি ছিল আমি যদি একটু রিভাইন্ড করি, সমীকরণ বি ছিল এরকম, সাই অফ আর ইকুয়াল টু 1/r ইউ অফ আর, এটা ছিল আমার জন্য সমীকরণ নাম্বার বি। এখন আমরা বলছি যে যদি আর ইকুয়াল টু 0 হয়, তাহলে আমার জন্য সাই অফ আর এর ভ্যালু কত হবে বলেন তো? আর অফ এর মান হবে অসংজ্ঞায়িত। আচ্ছা, আর যদি আর এর মান ইনফিনিটি হয়? আর এর মান ইনফিনিটি হলে কি হবে? বলেন, এখানে তো লেখা আছে, বলেন। আর এর মান ইনফিনিটি হইলে এখানে কি এটার মান আমরা পাবো কত? 0 পাবো। তো এই সমীকরণ বি তে আমরা কি করছি, এই দুটো কন্ডিশন আমরা এখানে বসাইছি, বসায়ে আমরা এই জিনিসটাকে সলিউশন করলাম। ঠিক আছে, তাহলে আর যখন 0 তখন সাই অফ আর হচ্ছে আমার জন্য কত? আমার জন্য হয়ে যেতেছে অসীম। আর আর যখন ইনফিনিটি তখন সাই অফ আর আমার জন্য হয়ে যেতেছে কত? 0। তাহলে আশা করি এই পেজ পর্যন্ত সবাই ক্লিয়ার, এবং এইগুলো আপনারা ওই ক্যালকুলাসে এই ধরনের প্রবলেম আপনারা সলিউশন করছেন। তাহলে এখন আমি পরের ধাপে চলে যাই, পরের স্লাইডে চলে যাই, যদি এটাতে কারো কোনো প্রশ্ন না থাকে আর কি। এখন যদি আর ইকুয়াল টু 0 হয়, তাহলে আপনি যে একটু আগে 8 নম্বর সমীকরণটা পাইছেন, 8 নম্বর যে সমীকরণ পাইছেন, 8 নম্বর সমীকরণ কি ছিল? ইউ অফ আর ইকুয়াল টু এ সাইন কত কে আর প্লাস কত বি কস কে আর ছিল, বি কস কে আর। এখন যদি আর ইকুয়াল টু 0 হয়, তাহলে বি এর ভ্যালু কত হবে বলেন? আর ইকুয়াল টু 0 হলে বি এর ভ্যালু কত? আর এর মান যদি 0 বসান, তাহলে পুরো বি এর ভ্যালু 0 হয়ে যাবে না? আর এর মান 0 হলে বি এর মান 0, তাহলে তখন ইউ অফ আর ইকুয়াল টু কত থাকবে? এই ইউ অফ আর ইকুয়াল টু তখন থাকবে আমার এ সাইন কত কে আর। তাহলে এ সাইন কে আর যদি থাকে, তাহলে যদি এখন আপনি সমীকরণ যে 8 ছিল, এই 8টাকে যদি আপনি সলিউশন করেন, তাহলে আপনি পাচ্ছেন ইউ অফ আর ইকুয়াল টু এ সাইন কে আর। এখন সমীকরণ 6 এর যে সমাধান, সমীকরণ 6 কি ছিল? ডেল স্কোয়ার ইউ অফ আর ডেল আর স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার ইউ অফ আর ইকুয়াল টু 0। এই সমীকরণ 6 থেকে আপনি যেটা করবেন, আপনি হচ্ছে এই সমীকরণের সলিউশন বের করবেন। এখন এই সমীকরণের সলিউশন যেটা আপনি এখানে দেখতে পাইতেছেন, ইউ অফ আর ইকুয়াল টু সি ই টু দি পাওয়ার মাইনাস এর গামা আর প্লাস ডি ই টু দি পাওয়ার গামা আর। এই সলিউশনটা কিভাবে করবেন, এটা একটা শেখার বিষয়। এই সলিউশনটা করতে গেলে প্রথমে আপনাকে একটা ট্রায়াল ফাংশন ধরে নিতে হবে। ট্রায়াল ফাংশন ধরে আপনাকে প্রথমে একটা জেনারেল ইকুয়েশন ধরতে হবে, তারপরে কমপ্লিমেন্টারি ইকুয়েশন ধরে সলিউশন করতে হবে। যদি তোমরা এটা জানতে চাও, শিখতে চাও, তাহলে আমরা এগুলো নিয়ে পরবর্তীতে এগুলো নিয়ে আমরা আলাপও করতে পারি, যে এই সলিউশন গুলো কিভাবে করে, এগুলো অর্ডিনারি মানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে করে আর কি। তো তোমরা কি ভাই এটা এখন ডিটেইল এই সলিউশনটা করার দেখবা? দরকার নাই ভাই।
মানে পরীক্ষার জন্য। আচ্ছা, যদি তোমরা সরাসরি মনে না রাখতে ভাই, পারো না তাহলে ভাই, আমার করতে কোনো কোনো দরকার সমস্যা নেই। নাই। আচ্ছা, ওকে, সরাসরি তাহলে মনে রাখেন, তাই ইউ অফ আর ইকুয়াল টু সি ই টু দি পাওয়ার মাইনাস আর গামা আর প্লাস ডি ই টু দি পাওয়ার গামা আর, এটা 10 নাম্বার। আর আর যদি ইনফিনিটি হয় তাহলে এখানে আমি 10 নাম্বার থেকে দেখতে পাচ্ছি ডি এর মান কত হবে, 0 হবে। তাহলে ইউ অফ আর ইকুয়াল টু সি ই টু দি পাওয়ার মাইনাস আর গামা আর, এটা হচ্ছে আমার জন্য সমীকরণ 11। এখন যদি আর বি বি বসাই, আর এর জায়গায় বি বসাই, মানে আমার যে ইয়াটা আছে, বিটাকে আমরা পাল্লা বলছিলাম, আর ইকুয়াল টু যদি বি হয় তাহলে বিভবটির অভ্যন্তরীণ এবং বহিস্থ পরীয় তরঙ্গ অপেক্ষক আমাদের এখানে রিফ্লেক্টেড হবে, প্রতিফলিত হবে। যদি আর ইকুয়াল টু বি হয় তার মানে কি, এই ওয়েভটা যখন স্কোয়ারাল পটেনশিয়ালের ভেতর দিয়া গমন করবে, যেমন এরকম, এই যে এরকম ওয়েভটা যখন স্কোয়ারাল পটেনশিয়ালে গমন করবে, সে আবার বাধা পায়া আবার তার মধ্যে কি আসবে, এক ধরনের রিফ্লেক্টেড হবে। এই জন্য এই কথাটা বলা হয়েছে আর কি। তাহলে তখন ইকুয়েশনটা হচ্ছে এ সাইন, আমরা আর এর জায়গায় বসাবো হচ্ছে বি সি টু দি পাওয়ার মাইনাস গামা বি। ঠিক আছে, এখন তুমি দেখো এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করছি, 12 নম্বর ইকুয়েশনটাকে আমরা ডিফারেন্সিয়েশন করছি, করলে আমরা পাই কে এ কস কে বি ইকুয়াল টু মাইনাসের গামা সি ই টু দি পাওয়ার মাইনাসের গামা বি, যেটা হচ্ছে আমার 13 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন সমীকরণ 13 কে সমীকরণ 12 দ্বারা যদি ভাগ করো তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কে কট কে বি মাইনাসের গামা। এই যে ইকুয়েশনটা তুমি দেখতে পাচ্ছ, কে কট কে বি মাইনাসের গামা, এই ইকুয়েশনটাকে আমরা বলি সীমান্তিক্রান্ত বা ট্রান্সক্যান্ডাল সমীকরণ, ট্রান্সজেন্ডাল সমীকরণ বলি, সীমান্তিক্রান্ত বা ট্রান্সেন্ডাল সমীকরণ বলি। এই ট্রান্সেন্ডাল সমীকরণ কিন্তু আমরা পড়ছিলাম কোথায়, সলিড স্টেট ফিজিক্সে ক্রেনিক পেনিক মডেল যখন আমরা পড়ছিলাম। তো এখানে মনে রাখবা যে যখন সীমান্তিক্রান্ত বা ট্রান্সক্যান্ডাল সমীকরণ আসে, তখন সেই সমীকরণের সমাধান বিশ্লেষণ পদ্ধতিতে সমাধান করা সম্ভব নয়, অ্যানালিটিক্যালি করা সম্ভব নয়। তখন তোমাকে গ্রাফিক্যাল মেথডে যাইতে হবে, নয়তোবা তোমাকে নিউমেরিক্যাল মেথডে যাইতে হবে, এটা সলিউশন করার প্রসেস। ঠিক আছে, তো আমি এইখান থেকে সিম্পলি একটা ত্রিকোণমিতিক কনসেপ্টে চলে যাব। ত্রিকোণমিতিক কনসেপ্ট থেকে এটাকে আমি সলিউশনে যাচ্ছি, এখান থেকে আমি কোনো ইয়া করতে যাব না, মানে গ্রাফিক্যাল মেথডে যাব না, আমি নিউমেরিক্যাল একটা ভাই, মেথড দিয়ে এটা আমি আমি কথা সলিউশন বুঝতেছি করতেছি। না ভাই। কথা বোঝা যায় না? এখন শুনতেছি। ওকে, আমি যেটা বলছি যে তুমি এই যে কে কট কে বি মাইনাসের গামা, এটা হচ্ছে সীমান্তিক্রান্ত বা ট্রান্সক্যান্ডাল সমীকরণ। এই ধরনের সমীকরণগুলোকে তুমি অ্যানালিটিক্যালি সলিউশন করতে পারবা না। বাকিরা কি এই শুনতেছে এখন? ধরনের এই ধরনের সমীকরণ সলিউশন করার যে পদ্ধতি, সেটা হয় গ্রাফিক্যালি করতে হবে, নয়তো তোমাকে নিউমেরিক্যাল মেথডে করতে হবে। তো গ্রাফিক্যাল মেথডে করা যায়, তোমরা যদি হিরণ্ময় সেনগুপ্ত স্যারের বই দেখো সেখানে এটাকে গ্রাফিক্যালি করা হয়েছে। আর নিউমেরিক্যালি মেথডে করা যায়, আমরা এখানে নিউমেরিক্যাল মেথডে করতেছি। এখান থেকে আমরা কট কেবির মান বের করলাম মাইনাসের গামা কে। এখন তুমি যেটা করো, যে এই যে তোমার গামা কে যেটা আছে, এই মানগুলো তুমি কি করো, বসায় দাও। আমরা ওই যে প্রথমেই তো আমরা বের করছিলাম, যে আমরা বলে থাকি হচ্ছে Recording in progress. সীমা সীমাতিক্রান্ত বা ট্রান্সক্যান্ডালড সমীকরণ, এবং যেটা বললাম এই সমীকরণগুলো অ্যানালিটিক্যালি সলভ করা সম্ভব নয়, এখানে তোমাকে গ্রাফিক্যাল মেথড অথবা নিউমেরিক্যাল মেথড অনুসরণ করতে হয়। তা আমরা গ্রাফিক্যাল মেথডে আমরা যাব না, কারো যদি গ্রাফিক্যাল মেথড দেখার প্রয়োজন হয়, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিরণ্ময় সেনগুপ্ত স্যারের যে নিউক্লিয় পদার্থবিদ্যা বইটা আছে ওইখানে তোমরা এটা পাবা। শ্রাবণী পাল ম্যাডামের বইও মনে হয় এটা গ্রাফিক্যালি করা। তা আমরা যেটা করতেছি সেটা হচ্ছে একটা নিউমেরিক্যাল মেথডে আমরা চলে যাচ্ছি। নিউমেরিক্যাল মেথডটা ফিরোজ আলমের বইয়ে করা আছে, তোমরা যদি যাদের কাছে ওই বইটা আছে তারা একটু দেখতে পারো। তাহলে আমরা এখানে কট কে বি সমান সমান মাইনাস গামা বাই কে,
এবং এই যে কে এবং গামা, এদেরকে আমরা বলছিলাম যথাক্রমে আমার যে বর্গাকৃতি বিভব আছে এইটার ভেতরে ও বাইরের তরঙ্গ সংখ্যা। তো এই মানগুলো আমরা এখানে বসায় দিলাম। বসায় দিলে কাটাকাটি করলে আমি দেখতে পাচ্ছি কট কেবি ইকুয়াল টু -√ডাব্লিউ ডিভাইডেড বাই ভি নট মাইনাস ডাব্লিউ। তাহলে এখানে ডাব্লিউ যেটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিউটেরনের বাইন্ডিং এনার্জি, আর ভি নট তুমি যেটা দেখতে পাচ্ছ এই ভি নটটা হচ্ছে আমার বিভব কূপের গভীরতা বা প্রাবল্য। এখন এই বিভব কূপের গভীরতা বা প্রাবল্য যদি ডিউটেরনের বাইন্ডিং যে এনার্জি আছে এই এনার্জি থেকে যদি মাস 5 গ্রেটার দেন হয়, তাহলে ভি নট মাইনাসের যে ডাব্লিউ এই মানটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে বিয়োগ ফলটা যেটা, এই মানটা আমার কি অলমোস্ট ভি নটেই থাকবে, যে এটার বিয়োগ ফলটা। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? ওকে, তার মানে আমরা বলতে পারি যে ভি নট মাইনাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, ভি নট। তাহলে কট কেবি ইজ কনজুগ্রেন্ট টু মাইনাস ডাব্লিউ বাই ভি নট। এই সিম্বলটাকে কি বলে বলেন তো? এই যে এই সিম্বলটা, এটা তো আমরা অনেক সময় ব্যবহার করি, তো দেখি কয়জন বলতে পারেন এই সিম্বলটাকে আমরা কি বলি? কি বলে এই সিম্বলটাকে, জানেন? সর্বসম, বা ইংরেজিতে আমরা এটাকে বলি কনজুগ্রেন্ট টু। আচ্ছা, তাহলে ভি নট মাইনাস ডাব্লিউ কনজুগ্রেট টু ভি নট, তাহলে কট কে বি মাইনাস ডাব্লিউ বাই ভি নট। এখন যেহেতু আপনি দেখেন ডাব্লুর মান ভি নটের থেকে এতই ছোট যে এইটার ভাগফল নিয়ার টেন্স টু জিরো হয়ে যায়, একদম নিয়ার টেন্স টু জিরোর কাছাকাছি। তাহলে নিয়ার টেন্স টু জিরোর কাছাকাছি হইলে এইটার যে বর্গমূল এইটাও নিয়ার টেন্স টু জিরোর কাছাকাছি, তাই আমরা লিখছি কট কে বি কনজুগ্রেন্ট টু জিরো। তাহলে কতর মান জিরো হইতে পারে? কট কে বি ইকুয়াল টু কট π/2 এর মান জিরো, কট 3π/2 এর মান জিরো। এইভাবে যদি আপনি সামনে আগাইতে থাকেন তাহলে কটের অন্যান্য জিরোর মানগুলো আপনি পাবেন। এই পর্যন্ত কি বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে? বা স্কোয়ার স্কোয়ার ওয়েল পোটেনশিয়ালটাই আমি বুঝি না, মানে বর্গ কূপ বিভব ডাইরেক্ট কিভাবে আসছে, মানে কিভাবে উৎপত্তিটা হইলো, এইগুলো আমি ধরতে পারি না। এখন এটার জন্য তো কোয়ান্টাম মেকানিক্সে যাইতে হবে, যে স্কোয়ার ওয়েল পটেনশিয়াল এর তারপর কনসেপ্টটা কিরকম কি। নিউটন ঠিক আছে, নিউটন কিভাবে একটা বাউন্ড সিস্টেম হয়। ডিউটরন কিভাবে একটা বাউন্ড সিস্টেম হয়, বদ্ধ অবস্থা হয়। জি জি। আচ্ছা, নিউক্লিয়াস কই থাকে? ডিউটরন কি কোনো ডিউটরন মানে যেটা নিউক্লিয়াসটা, যেটা নিউক্লিয়ন গুলো কই থাকে? পরমাণুর সেন্টারে থাকে না? তা ডিউটরনের ডেফিনেশন কি? ডিউটরনের ডেফিনেশন হচ্ছে একটা নিউট্রন এবং একটা প্রোটনের যে নিউক্লিয়াসটা তৈরি হয়। তাহলে নিউক্লিয়াসটা কই থাকে? একটা পরমাণুর সেন্টারে থাকে না? পরমাণু থেকে কি সে ভাঙ্গা বের হয়ে যেতে পারে? সে তো বের হয়ে যেতে পারে না। নিউক্লিয়াস গুলো প্রবল যে বল আছে, তাদের যে মিথস্ক্রিয়া বল, ঠিক আছে, প্রবল নিউক্লিয় বল, এইটার সাপেক্ষেই তো তারা কি থাকে, অ্যাটমের ভেতরে সেন্টারে অবস্থান করে। তাহলে তুমি অ্যাটমের ভেতরে তোমাকে তুমি কনজার্ভ করে ফেলছো না? তাহলে তুমি বদ্ধ অবস্থায় আছো না? বুঝতে পারছো কথাটা? কিন্তু বুঝতে পারছি, কিন্তু এটার সাথে আপনার বিভবের সম্পর্কটা কিভাবে, বিভবটা নেগেটিভ হয়? এইখানে কয়েকটা ধরনের কন্ডিশন আছে, এগুলো আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি। চলে যাই, অনেকক্ষণ কথাবার্তা হইলো। তো যেটা আছে আর কি, এই যে আমরা লাস্টটা দেখতে পাচ্ছি কট কে বি ইকুয়াল টু কট π/2 মাইনাস কট 3π/2। এগুলো কটের কত কত ভ্যালু হইলে আমার শূন্য হয় সেগুলা। এই ধরনের তোমরা করছো, ওই যে এইচএসসি লেভেলও করছো, যারা ওয়েব করছো, অনার্স ফার্স্ট ইয়ার লেভেলও করছো। তাহলে এখান থেকে আমরা যে
কেবির যে ভ্যালুটা আছে, কেবি ইকুয়াল টু π/2, 3π/2 আমরা এভাবে নিতে পারি। তাহলে ভূমি অবস্থার জন্য শুধু আমরা ফার্স্ট ভ্যালুটাকে কাউন্ট করলাম। ভূমি অবস্থার জন্য আহ হচ্ছে আমার কেবি ইকুয়াল টু π/2, এটা নিলাম। করি পরে। তাহলে আমরা এখানে কে এর যে মানটা আছে এই মানটা বসাই দিলাম, √m v0/h² * b π/2। আমরা উভয় পক্ষে বর্গ করলাম, বর্গ করলে এখান থেকে আমরা b0 b² এর মান পাইলাম h²π²/4m। এখন মিউ ইকুয়াল টু কত, m/2। তাহলে সেই মানটা আমরা বসাই দিলাম, এম এর মানটা বসাই দিলাম। তাহলে বসাই দিলাম, আমরা পাই b0 ইকুয়াল টু h²π²/8 μ b²। তাহলে এখান থেকে আমরা কি পাই, μ0 b² ইকুয়াল টু π²h²/8 μ। তো এইটা হচ্ছে আমার জন্য এই বর্গাকৃতি বিভব কূপের গভীরতা এবং পাল্লার মধ্যে সম্পর্ক। তো এটা কি তোমরা বুঝছো, এই ক্যালকুলেশনটা? এটা তো একদম ডিটেলসলি এখানে করা, আশা করি তোমরা মোটামুটি এটা বুঝতে পারছো। আর নিউক্লিয়ার ফিজিক্স এর যদি কারো স্পেশালি নিজে ভাষা পড়তে গিয়ে যদি কোনো সমস্যা থাকে আমাকে ছবি উঠায় পাঠাবা। আপনি জানলে তো উত্তর দিব, না জানলে ওই শ্রাবণীবাল ম্যাডামের সাথে কথা বলে উত্তর দিব। সামান্য একটা প্রবলেম পাঠাইছিল, ওটা ম্যাডামের কাছে পাঠাইছি, ম্যাডাম পর উত্তর দিয়ে দিচ্ছে। তো এই পর্যন্ত তো কারো কোনো সমস্যা নাই নাকি? হয় দেখতে ওকে। হবে। ট্রাই বাই ইয়োর সেলফ একটা প্রবলেম লেখা আছে। এই প্রবলেমটা হচ্ছে আধুনিক নিউক্লিয় পদার্থবিজ্ঞান, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এম হারুন আর রশিদ স্যারের বইয়ের একটা প্রবলেম। ডিউটরনের অভ্যন্তরে প্রোটন এবং নিউট্রনের মধ্যকার বর্গাকার বিভব সক্রিয়, যার গভীরতা b0 এবং ব্যাসার্ধ হচ্ছে b। ঠিক আছে। এখন দেখাও যে সাজুজ্যর বা প্রতিফলনের মানে মানে বিশুদ্ধ বাংলা হচ্ছে সাজুজ্যর। বাংলা একাডেমি থেকে প্রকাশিত বইটা, এই জন্য এরকম কর্কট বাংলা আর কি। তাহলে সাজুজ্যর বা প্রতিফলনের শর্ত হচ্ছে 10 kb -k/β থেকে এই শর্ত পাওয়া যায়। তো পাওয়া যাইলে আমরা দেখাইতে বলছে v0 b² এর আসন্ন মানের ধ্রুবক এবং ধ্রুবকটির মান প্রায় 1 MV/bar। তো এই প্রবলেমটা আমরা সলিউশন অলরেডি করে ফেলছি এই যে এই পর্যন্ত। এই যে v0 b² এর আসন্ন আসন্ন মান হচ্ছে ধ্রুবক, তার মানে কি 14 নম্বর সমীকরণের ডান পক্ষ দেখো, π² এটা একটা কনস্ট্যান্ট, h² এটা একটা কনস্ট্যান্ট, এইট একটা কনস্ট্যান্ট, মিউ একটা কনস্ট্যান্ট। তার মানে আমরা বলতে পারি এই যে বর্গাকৃতি বিভব কূপের গভীরতা এবং পাল্লার যে অ্যাপ্রোম্যাগজেশন মান আমরা পাইছি, এটা একটা কিন্তু অ্যাপ্রোম্যাগজেশন কনস্ট্যান্ট, এবং এই কনস্ট্যান্টটার মান প্রায় অলমোস্ট 1 MV/bar। তা আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, যদি এই প্রশ্নটা কিন্তু আসে, যদি আসে আর কি, অঙ্ক অঙ্ক দিয়া যদি আসে 4 মার্কসে, তোমরা 14 নম্বর ইকুয়েশনের ডান পক্ষের মানগুলা বসাবা, ডিউটরনের ভরটা বসাবা, পায়ের মান বসাবা, এইচ কাটার মান বসাবা। বসায় 14 নম্বর ইকুয়েশন থেকে তোমরা b0 b² এর এই কনস্ট্যান্টের মান বের করবা। বের করে আমাকে গ্রুপে দিবা, রেজাল্টটা কত আসে আমি দেখবো তোমাদের। আমার কাছে মনে হয়েছে এই ম্যাথটা তোমাদের আসতে পারে, এই জন্যই আমি এই ম্যাথটা এখানে অ্যাড করছি আর কি। আমি প্রত্যেকটা থিওরি শেষে শেষে নিউক্লিয়ার ফিজিক্সের অঙ্কগুলোর সাথে সাথে করাবো আর কি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন আছে? নেক্সট ক্লাসে ভাই সমস্যা আছে এখানে অনেক। ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, প্রবলেম বের করে রাখো, আমাকে কোশ্চেন করো। ইনশাল্লাহ কালকে আমরা ভাইয়া থার্ড সলিস্টিক ইয়ার ফিজিক্সের পরীক্ষা ক্লাসে কবে থাকবো। শুরু হইতে পারে? আর ফোর্থ ইয়ারটাই বা কবে হবে? থার্ড ইয়ারের রুটিন দিয়ে দিবে এই মাসের শেষ দিকে দেওয়ার কথা, সামনের সপ্তাহে ফোর্থ ইয়ারের ফর্ম ফিল আপের ডেট আসার কথা। থার্ড আপনার ইয়ারের হচ্ছে ঈদের আগে হবে না, ঈদের পরে। ঈদের পরে? গত বছর ঈদের তো পরে। আপনার থার্ড হুম। ইয়ার ফোর্থ ইয়ারের মধ্যে গ্যাপ ছিল 4 দিনের মতো, এবার কি সেম কাজটাই হবে নাকি? গত বছরের রুটিন যেটা করছে ওই নিবন্ধন আর বিসিএস এর পরীক্ষার মিলানোর জন্য, এই রিটেকের ঝামেলা সরানোর জন্য এই কাজটা করছে। এই বছর মনে হয় না এরকম কিছু হবে, আশা করি এরকম কিছু হবে না। ফোর্থ ইয়ারের পরীক্ষা কোরবানি ঈদের পরে হইতে পারে,
আর থার্ড ইয়ারের পরীক্ষাটা রোজা পরেই হবে, কারণ অলরেডি তো রোজা আইসেই গেছে। রোজার মধ্যে তার পরীক্ষা নিবে না, আচ্ছা, ঠিক আশা আছে। মানে সম্ভাবনা নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।